আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের বিশেষ আয়োজন প্রবাসী সংলাপ। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা শুধু নিজেদের পরিবারের নয়, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাদের সুখ দুঃখ, সংগ্রাম, সাফল্য, বিভিন্ন রকম ভিসা সংক্রান্ত সমস্যা, কর্মসংস্থান, তাদের অধিকার এবং সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আলোচনা করি এই প্রবাসের সংলাপ অনুষ্ঠানে। আজকের পর্বে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন একজন কাতার প্রবাসী, যিনি সাংবাদিক এবং একজন কাতারের ভালো একজন প্রবাসী হিসাবে যিনি আছেন। তার অনেক সুনাম, বিশেষ করে প্রবাসীদের জন্য অনেক লেখালেখি করেন। আমরা তার অনেক ভালো লেখালেখি পাই প্রবাসীদের জন্য। উনি আমাদের মাঝে এসেছেন। ওনার নাম তামিম রায়হান। উনি দীর্ঘদিন যাবৎ কাতারে আছেন। তো তামিম ভাই, আপনি কতদিন যাবত আছেন কাতারে? আমার তো 12 বছর পার হয়ে গেল। আমি 2010 সালে আসি কাতার বিশ্ববিদ্যালয়ে প্রথম স্কলারশিপে। তারপর থেকে তো প্রায় 15 বছর হতে চললো আর কি। তো তামিম ভাই, বর্তমানে কি পেশার সাথে জড়িত আছেন কাতারে? আমি তো দীর্ঘদিন কাতারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেছি একজন গণমাধ্যম গবেষক হিসেবে। আর এই মুহূর্তে আমি পিএইচডি করার জন্য আমেরিকাতে আছি, প্লাস কাতারে আমার ছোটোখাটো কিছু ব্যবসায় আছি। জি, ধন্যবাদ তামিম ভাই। তো তামিম ভাই, আমরা এই প্রবাসী সংলাপ অনুষ্ঠানটি আসলে অ্যাকচুয়ালি প্রবাসীদের জন্য বিভিন্ন সমস্যাগুলি, প্রবাসীদের বিভিন্ন তথ্যপত্র দেওয়া, এগুলোর উদ্দেশ্যে লক্ষ্য নিয়ে অ্যাকচুয়ালি আমরা এই প্রবাসী সংলাপ অনুষ্ঠান আয়োজন করেছি। তো আপনাকে আজকে আমরা পেয়ে খুবই আনন্দিত এই জন্য যে আপনি আসলে প্রবাসীদের নিয়ে কাজ করেন। এবং আমি জানি পূর্বে আপনি কাতারে যে জব করতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে যে পজিশন ছিলেন, আমাদের প্রবাসীদের কিন্তু দুবাসী হিসেবেও কিন্তু অনেক সহায়তা করেছেন আপনি। কথাটা তো ঠিক? আমিও আপনাকে স্পেশালি ধন্যবাদ জানাই, কারণ আপনি জানেন কাতারে আমি 2014 সাল থেকে প্রথম আলো পত্রিকার সাথে জড়িত আছি। আপনি শুরু থেকেই নানাভাবে নানা উদ্যোগে আমাদের সাথে সাপোর্ট করেছেন। আর কাতারে একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি আপনি যে নতুন একটা উদ্যোগ শুরু করেছেন, আপনার একটা নিজস্ব পত্রিকাও আছে, সেটার পাশাপাশি এখন যে ডিজিটালাইজেশনের যুগে আপনি নতুনভাবে নানা বিষয় নিয়ে আলোচনা করছেন। এবং আমি বিশ্বাস করি যার মাধ্যমে কাতার প্রবাসীরা বিভিন্ন বিষয় সহজভাবে বোঝা এবং জানার একটা সুযোগ পাচ্ছে আপনার মাধ্যমে। এই জন্য স্পেশালি আমি আপনাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আপনাকে আমি একটা ছোট্ট জিনিস জানতে চাই যে কেন প্রবাসে আপনি আসলেন, প্রবাসে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন? আমার ব্যাপারটা তো আসলে টোটালি ভিন্ন, কারণ আমি আসছি পড়াশোনার জন্য, স্টাডি ভিসায়। কাতার ইউনিভার্সিটি আমাকে 2010 সালের শেষে স্কলারশিপে আমন্ত্রণ জানায়। তো আমি সেখান থেকে অনার্স শেষ করি 2014 সালে। 15 সালে আমি আবার মাস্টার্সে ঢুকে যাই কাতার ফাউন্ডেশনে। তারপরে আমি এর মধ্যে সরকারি চাকরিতে ঢুকি। তো আমার আশাটা মূলত ছিল পড়াশোনার জন্য, মানে এরপরই মূলত আমি এখানে সরকারি চাকরিতে জয়েন করি। জি, যেহেতু আমরা প্রবাসীদের বিভিন্ন সমস্যাগুলি জানতে চাই, যেহেতু আপনি কাতারে অনেকদিন যাবৎ আছেন, 12 বছর যাবৎ। এখন বর্তমানে কিন্তু কাতারে বাংলাদেশি কর্মীরা তেমন আসতে পারে না। দীর্ঘদিন যাবৎ আমাদের যে বিশেষ করে বাংলাদেশি কর্মী, বাংলাদেশে আসার ভিসাগুলি কিন্তু বন্ধ আছে অনেক দিন ধরে। তো এই ব্যাপারে আপনার আসলে কি ধারণা? আসলে ভিসা কি বন্ধ আছে এবং কি কেন আসতে পারতেছে না, বা আমাদের কি করা উচিত, কি হলে আমাদের ভিসাটা চালু হতে পারে, এই ব্যাপারে কিছু আমাদেরকে একটু ধারণা দেন। আচ্ছা, যদি আমি কাতারের দৃষ্টিকোণ থেকে কথা বলি, তাহলে বাংলাদেশের অনেক অদক্ষ জনশক্তি কাতারে চলে এসেছে, যাদের আসলে কাজ নাই। এই জিনিসগুলো যখন কাতার সরকারের সামনে আসে, তখন সে ওই নির্দিষ্ট দেশের ভিসাগুলো বন্ধ করে দেয়। দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ার ভিসা এসে রাস্তা ঝাড়ু দিচ্ছে, হোটেলে ওয়েটারি করতেছে। তো এই যে কোন প্রফেশনে কে আসতেছে, এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, বালাই নেই। আমরা শুধুমাত্র দক্ষ জনশক্তির ভিসায় আমাদের এখানে প্রচুর অদক্ষ জনশক্তি চলে আসছে। এখন এই যে একটা সমস্যা তৈরি হয়েছে, এইটা সমাধান করার জন্য দূতাবাস এবং বাংলাদেশ সরকারকে এগিয়ে আসতে হবে। কিন্তু আমরা আসলে সবসময় বা বেশিরভাগ সময় দূতাবাস এবং সরকারের যৌথ উদ্যোগে এই দেশে প্রবাসীদের সমস্যা সমাধান করে নতুনভাবে ভিসার বাজার চালু করা, শ্রমবাজারটাকে চালু করার উদ্যোগ আসলে আমরা সচরাচর দেখি না। আচ্ছা, আমাদের ভিসা মানে বাংলাদেশিদের কর্মী কেন আসতে পারছে না, মূল কারণটা কি? মানে আপনার অভিমতটা কি? এখানে যদি 50% হয় যে দুই দেশের মধ্যে সম্পর্কের যতটুকু উন্নতি হওয়ার কথা দিনে দিনে, সেটা আসলে হচ্ছে না। আর দ্বিতীয় হচ্ছে, এখানকার ভেতরে আমাদের যে একটা দুর্নাম আছে কাজের ক্ষেত্রে, সেটা কি আমাদের মানে আইনগত এই দেশের আইনকে আমরা অমান্য করি, সেইটা মূল কারণ নাকি না অন্য কোনো কারণ আছে? আমি তো মনে করি যে আমাদের দোষ। কারণ হচ্ছে যে আমাদের যারা আসে লেবার হিসেবে, তারা ভাষা জানে না, না ইংরেজি না আরবি।
জি তারপরে কাজও জানে না। আচ্ছা তো তাদেরকে বিভিন্ন জায়গায় জায়গায় কাতারিরা দেখতেছে যারা কাজও জানে না, ভাষাও জানে না। তো এই ন্যাশনালিটির প্রতি কাতারিদের আমি মনে করি এক মানে ধরনের আপনার কথা অনীহা। দিয়ে বোঝা যাচ্ছে যে কর্মদক্ষতা অর্থাৎ হ্যাঁ। আমাদের প্রপার স্কিল কম, এবং আমি মনে করি এটা আপনার আরো বেশি অভিজ্ঞতা। আপনি জি, যখন জি। এত বড় সাম্রাজ্য আছে আপনার জি, এখানে, জি, জি। নানা ধরনের এই ব্যবসা আছে, রিয়েল এস্টেট জি। থেকে শুরু করে জি। হোটেল পর্যন্ত, আপনি নিশ্চয়ই ফেস করেন যে কাজের বেলায় আপনি দক্ষ বাংলাদেশি লোক না পান না। আমি যতটুকু আসলে অ্যাকচুয়ালি কাজের দক্ষতার চেয়ে এখানে একটা সমস্যা কি, বাংলাদেশি লোকেরা ফ্রিল্যান্স ভিসা নামে ভিসায় আসে। অর্থাৎ একটা কোম্পানি, বাংলাদেশি লোকের এই দেশে গভর্নমেন্ট ভিসা সুযোগ দিয়েছে, একটা কোম্পানি ওপেন করে দেখা গেছে সে 10টা ভিসা আয় না, তাদেরকে নিয়ে আসে এবং এখানে ফ্রিল্যান্স লোকের বেশি আপনার বাইরে কাজ করে, অর্থাৎ নির্দিষ্ট না করে তারা বিভিন্ন ফ্রিল্যান্স হিসেবে কাজ করে। তো এই কারণে সরকার দেখছে যে ভিসা ট্রেড হইতেছে, মানে ভিসা বিক্রি হচ্ছে অ্যাকচুয়ালি, আমি যতটুকু যা দেখতে পাই যে এই কারণেই অ্যাকচুয়ালি সরকারের আমাদের ন্যাশনালিটির প্রতি অনীহা যে এরা তো ভিসা ট্রেডের সাথে জড়িত অ্যাকচুয়ালি। তো এই জিনিসটা আমি মূলত বেশি দেখি। এমনি বাংলাদেশি কর্মীরা কিন্তু খুব অত্যন্ত মজবুত, মানে পরিশ্রমী, কিন্তু আমাদের সমস্যা হলো ওই যে কিছু অসাধু চক্র অর্থাৎ দালাল চক্ররা প্রবাস থেকে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে, এইখানে ফ্রিল্যান্স হিসেবে বিক্রি করে, ভিসার ব্যবসা করে। এই কারণে আমি মনে করি যে আমাদের ভিসার বন্ধের মূল কারণ এবং আমার ঠিক মতামতে। একই কারণে কাতার সরকার সম্প্রতি যে লেবার আইন সংশোধন করেছে সেখানে এই ফ্রিল্যান্সিং বা ফ্রি ভিসার নামে কাজটাকে বৈধ ঘোষণা করেছে। কিন্তু এত সংখ্যক বাংলাদেশি ফ্রি ভিসায় চলে আসছে এবং তারা এদের মধ্যে এত বেশি অদক্ষ যে কাতারের আইনে যেটা সংশোধনী আসছে সুবিধাটা এটা এখন আমরা নিতে পারতেছি না, কারণ আমাদের লোক আসা বন্ধ আছে। আর যারা ফ্রি ভিসায় আসছে এদের বেশিরভাগই যেটা বললাম যে কর্মদক্ষতার অভাব। তামিমের কাছে আমি একটা জিনিস জানতে চাই, বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের অধিকারের ক্ষেত্রে, প্রবাসীদের সেবামূলক যে কর্ম সেগুলো নিয়ে কি আসলে তারা গুরুত্বপূর্ণভাবে পালন করছে, বা তাদের দূতাবাস সম্পর্কে কিছু বলেন, প্রবাসীর জন্য কতটুকু তারা অবদান রাখছে, যেহেতু প্রবাসীরা সবচেয়ে বড় চালিকা শক্তি অর্থনীতি আজকে বাংলাদেশে। হ্যাঁ, একতরফা ভাবে আসলে বলা উচিত না। তারপর যদি আমরা দুই দিক থেকে দেখি, প্রথমত হচ্ছে দূতাবাসে আপনি কি মনে করেন যে 4 লাখ প্রবাসীর জন্য যতটুকু জনবল দরকার দূতাবাসে সেটা আছে আপনি মনে করেন? না, সেটা নাই। তারপরে তো দূতাবাস যেই পরিমাণ আমি এবং মনে করি যারা আছে তাদের সদিচ্ছার অভাব আছে কিনা। অ্যাসিস্ট করা দরকার, কিন্তু আমরা প্রবাসীদের সাথে কথা বললে জানতে পাই দূতাবাসের অনেক অনীহা, অর্থাৎ দূতাবাস সেই পরিমাণ সমস্যা সমাধানে যায় না। একজন প্রবাসী একটা লাশের ব্যাপারে গেল, দূতাবাস কথা বলে যে আপনি অন্য জায়গায় যোগাযোগ করেন, আমাদের কাছে ফান্ড নাই। আমরা এরকম বেশি অনেক শুনতে পাই যে তারা অতটা আন্তরিকভাবে সেবা দেয় না। এইটার একটা ব্যাপার এরকম থাকতে পারে। আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা আসেন মধ্যপ্রাচ্যে, তারা এই সময়টাকে নিজেদের জন্য এক ধরনের বোরিং টাইম মনে করে। এইখানে আসার পরে প্রবাসীদেরকে ভালোবেসে নিজের দেশের মানুষ মনে করে সেবা দেওয়ার যে মানসিকতাটা, এটা কাতারে যারা আসেন বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা আসেন তাদের মধ্যে ওইভাবে থাকে না, যেটা উন্নত দেশগুলোতে বা পশ্চিমা বিশ্বে যারা যান তারা যে ধরনের আগ্রহ বা একটা টার্গেট নিয়ে যান, এখানে যারা আসেন আমি মনে করি তাদের অধিকাংশই এই মানসিকতা রাখেন না যে 10টা মানুষের সমস্যা আমার মাধ্যমে সমাধান হোক। হাতে গোনা 2-1 ভালো মানুষ আসেন, কিন্তু ওই যে 3 বছর পরে তারা চলে যান। তারপরে যারা আসেন তারা আবার সেই আগের স্রোতে থাকেন, মানে ওইভাবে তারা আন্তরিকভাবে মানুষের সেবাটা দেন না। জি, তো এই কথাটি আপনার দ্বারা যে আসলে দূতাবাস থেকে আমাদের প্রবাসীরা যে পরিমাণ সহযোগিতা পাওয়ার কথা, যে পরিমাণ সেবা পাওয়ার কথা আসলে পাচ্ছে না। কিন্তু আমি মনে করি এইটার দায়িত্বটা নিতে পারে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা যদি দূতাবাসকে টার্গেট দেয় যে তুমি আমার দেশের মানুষের জন্য কি করলা, গত মাসের চেয়ে তোমার এই মাসের সার্ভিস কেমন হচ্ছে, এটার একটা তুলনামূলক রিপোর্ট তুমি আমাকে দিবা, বা এইখানকার শ্রমিকদের অবস্থা নিয়ে তুমি প্রতি সপ্তাহে আমাকে একটা রিপোর্ট দাও। যদি এই ধরনের প্রেশার ক্রিয়েট করা হয় বাংলাদেশের পক্ষ থেকে, তাহলে আমি মনে করি যে সেবার মান একটু ভালো হবে বা তাদের মন মানসিকতায় শ্রমিকদের সেবার বিষয়টা আরো বেশি স্পষ্ট থাকবে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই যে বাংলাদেশের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈধভাবে প্রবাসে যাদের আসে এই ব্যাপারে তাদের কি কি ভূমিকা পালন করা উচিত? এই যে প্রবাসীদের দালাল চক্রের মাধ্যমে আসে, কিন্তু একটা বাংলাদেশেও তো একটা মন্ত্রণালয় আছে প্রবাসীদের সুযোগ সুবিধার জন্য, প্রবাসীদের অধিকার জন্য। তো এই মন্ত্রণালয় কতটুকু ভূমিকা রাখছে আমাদের প্রবাসীদের জন্য? আমার মনে হয় এখানে যারা আছেন 4 লাখ প্রবাসী, আমার মনে হয় যে 4 লাখ প্রবাসীর মধ্যে 40 জন প্রবাসী বলতে পারবে না যে আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাজটা কি। এটা শুধুমাত্র যখন তারা বিএমইটি করতে চায় তখন প্রথমবারের মতো জানে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় আছে। তারপর এরপরে একটা ট্রেনিং হয়, এই ট্রেনিংয়ের বাইরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছ থেকে প্রবাসীরা কোনো সেবা পান বা এই সম্পর্কে তাদেরকে জানানো, আমি মনে করি না যে আসলে এখন পর্যন্ত বাংলাদেশের অন্যান্য বিএমইটির কথা বলছেন, বিএমইটি কিন্তু জনসংস্থা ও প্রবাসী কল্যাণের আন্ডারে, কিন্তু এইটার কাজ হলো আপনার একটা লোক আসবে বিদেশে, আসলে তাকে রেজিস্টার করা, মানে এইটার বাইরে প্রবাসীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আর কোনো সেবা পান বলে আমি মনে করি না। আচ্ছা, তাহলে কি আমাদের মানে প্রবাসী বৈদেশিক ও প্রবাসী মন্ত্রণালয়
কে আরও যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বর্তমানে তারা যতটুকু সহযোগিতামূলক প্রবাসীদের নিয়ে যে সমস্ত চিন্তা ভাবনা আরও বেশি করা দরকার সেই পরিমাণ তেমন কিছুই পাচ্ছে না হ্যাঁ, প্রবাসীরা। এবং আপনি দেখেন যে এখানে 4 লাখ, সৌদি আরবে বিপুল সংখ্যক, তাদের যে উচিত প্রতি 6 মাস পর একজন মন্ত্রী অথবা একজন প্রতিমন্ত্রী অথবা একজন সচিব এসে এখানে ট্যুর করবে, ভিজিট করবে, যাতে এই দেশের সাথে সম্পর্ক উন্নত হয়, প্রবাসীদের সমস্যাগুলো আরো দ্রুত সমাধান হয়। আমরা তো সেরকম কোনো উদ্যোগ দেখি না। বরং আমি মনে করি যে সরকারের বিশেষভাবে গালফের দেশগুলোর দিকে নজর দেওয়া দরকার, যাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে হয় মন্ত্রী নয় প্রতিমন্ত্রী নয় উপদেষ্টা যে কেউ অন্তত 6 মাস পর এই দেশগুলোকে ভিজিট করেন এবং এখানকার প্রবাসীদের সমস্যাগুলো তারা দেখেন। তো যাই হোক, আসলে এই আলাপ আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্যগুলি আমরা প্রবাসীদের জানাতে চাই, এই জন্যই আমাদের এই আয়োজন। তো প্রবাসী সংলাপ এর ব্যাপারে আপনি কিছু বলেন, এই যে আমরা যে এই আয়োজনটা শুরু করেছি প্রবাসীদের, আমি আপনাদের যে কয়টা পর্ব দেখছি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং আমি নিজেও আসতে আগ্রহী হয়েছে এই জন্য যে এই মুহূর্তে কাতার প্রবাসীদেরকে নিয়ে আসলে কোনো এই ধরনের কোনো অনুষ্ঠান নাই। তো আপনার মাধ্যমে প্রবাসীরা এই ছোটোখাটো বিষয়গুলো এই ভিডিও দেখে সহজে বুঝতে পারতেছে, জানতে পারতেছে। এই জন্য আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই এবং আশা করব যে এই প্রবাসী সংলাপটা আপনি অব্যাহত রাখবেন, যাতে টপিক ওয়াইজ আপনি এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে পারেন। এবং আমি বলবো যে দূতাবাস থেকে শুরু করে যারা বিভিন্ন বিষয় এক্সপার্ট আপনি তাদেরকে আনবেন এবং তারাও এখানে যেন আসেন, যাতে এই বিষয়গুলি সহজে মানুষের কাছে যেতে পারে। এবং এই উদ্যোগটা অবশ্যই কাতার সরকারের কাছ থেকে এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে সাধুবাদ পাওয়ার যোগ্য একটি উদ্যোগ। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনার এত ব্যস্ততার মাঝেও আপনি এসেছেন, তো আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আপনার সাথে আলাপ করে এই তথ্যগুলি জানি প্রবাসীরাও পায় এবং আমরা এই প্রবাসের সংলাপ অনুষ্ঠান সকলকে দেখার জন্য আমন্ত্রণ রইলাম। আপনারা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারের মাধ্যমে প্রবাসের সংলাপ সার্চ করে আপনারা সবসময় নিয়মিত আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।